আজ আমি পটলের খুবই সুস্বাদু একটা রেসিপি দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। পটল হয়তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন বা খেয়েছেন, কিন্তু এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখেন। না লাগছে ব্যাটার গুলানির ঝামেলা, না লাগছে চালের গুঁড়ো, না লাগছে বেসন, কিছুই লাগবে না। এটা পুরো বলতে পারেন বা চপও বলতে পারেন। এটা ভাতের সাথেও খেতে পারবেন, আর ইভিনিং স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও কিন্তু ভালো লাগবে। আসুন তাহলে চলে যাই, রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি দেখে নিই। আমি এইখানে 5-6টা পটল নিয়েছি, আর এই রেসিপিটা বানাতে হলে একটু বড় বড় সাইজের পটলগুলো নেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। পটলগুলো আমি ভালো করে ধুয়েও নিয়েছি। পটল কাটার আগে ধুয়ে নেবেন, কারণ কাটার পরে যদি ধন ভিতরে জল ঢুকে যাবে, জল ঢুকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এখন পটলগুলোকে এইভাবে করে আমি চেষে নেব। পটলের যদি সবুজ অংশের খোসাটা যদি ফেলে রান্না করেন, তাহলে রেসিপিটা কিন্তু একদমই বানানো যাবে না। তাই এইভাবে করে একটু চেষে নিতে লাগবে, উপরে একটু সবুজের লেয়ারটা ফেলে দিতে লাগবে। ওপরের সবুজের অংশটা একটু চেষে নিয়ে তারপর দুই দিকের বোটাটা একটু কেটে মিডিলে সমান করে আধা করে দিতে লাগবে। এই আধাটা যেন একদম সমান হয় সেদিকে একটু খেয়াল রাখতে লাগবে, তাহলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে। এইভাবে করে সব পটলগুলো আমি চেষে তারপর মিডিলে আধা করে নিলাম। এখন আমি সসপ্যানে জল বসিয়েছি, জলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পটলগুলো বয়েল করলে বয়েলটাও তাড়াতাড়ি হবে আর পটলের ভিতরে একটু নুনও ঢুকে যাবে। তারপর ঢাকনাটা লাগিয়ে 5 থেকে 7 মিনিটের মতো বয়েল করলে এটা নরম হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নিব পটলগুলো নরম হয়েছে কিনা। এই বয়েলটা কিন্তু বেশি করবেন না, বেশি করলে রেসিপিটা বানাতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। জাস্ট একটু নরম হলেই নামিয়ে একটু ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। নামিয়ে এখন ঠান্ডা করে নিয়ে রেডি করে নিলাম। পটলগুলো একদম ঠান্ডাও হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে ভিতরের গুটিগুলো বার করে নিব। পটল দেখবেন একটু বড় হয়ে গেলে গুটিও হয়ে যায়, কোনো ব্যাপার না। এই গুটিগুলো কিন্তু আমি রেসিপির মধ্যেই ইউজ করব। কিভাবে ইউজ করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। গুটিগুলো বার করে একটা বাটির মধ্যে রেখে দেব আলাদা করে। গুটিগুলো বার করে চামচটা দিয়ে একটু ভালো করে চেষে দিবেন, তাহলে ভিতরটাও ভালো করে খালি হয়ে যাবে। ভিতরটা খালি হয়ে গেলে পুরটা ভরাতেও সুবিধা হবে আর বেশি করে ভরবে। বেশি করে ভরলে রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে করে সবগুলো পটলের গুটিগুলো বার করে নেব। পটল কিন্তু অনেকেই খেতে ভালোবাসে না গুটিগুলো মুখে কামড় পড়ে বলে, কিন্তু এইভাবে করে যদি রেসিপিটা একবার বানান না, গুটি খাচ্ছে না কি খাচ্ছে কিছুই বুঝতে পারবে না। সবগুলো পটলের গুটিগুলো বার করে আমি গুটিগুলো আলাদা করে নিলাম। এখন গুটিগুলোকে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। সাথে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। গুটিগুলোর সাথে 3 কোয়া রসুন দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি আদা নিয়েছি ছোট ছোট করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে এটার মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিবেন, তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর সাথে 5টা পাকা লঙ্কা দিয়ে দিলাম। পাকা লঙ্কা দিয়ে রেসিপি বানালে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে পাকা লঙ্কা দেওয়ার জন্য। আর পেস্টটাও কিন্তু খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। পেস্টটাকে এখন একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিলাম। আর তারপর এটা যে পটলগুলো আমি রেখেছিলাম, পটলগুলোর মধ্যে এখন সামান্য পরিমাণে একটু হলদি পাউডার মেখে রেখে দেব, তাহলে খেতেও ভালো লাগবে ভাজার পরে। এদিকে আমি এখন কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা আমি সরষের তেল দিয়ে প্রথমে বানাবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন জিরা দিয়ে দিলাম। জিরাটাকে একটু ভাজা করে নিতে লাগবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। জিরাটাকে ভাজা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা পেস্টটাকে দিয়ে দিলাম।
পেস্টটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টি স্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবেন শুকনো শুকনো হয়ে আসে আর সুন্দর একটা ভাজার ফ্লেভারও চলে আসবে মশলাটার, তখনই বুঝবেন যে মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। কড়াই থেকে উঠে যাচ্ছে মানে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটা সিদ্ধ করা আলুকে একটু ভেঙে দিয়ে দিলাম। এই আলুটা দেওয়ার জন্য রেসিপিটা বাড়বেও একটু বেশি করে, আর খেতেও তখন ভালো লাগবে। পুরটা ভরিয়ে দিলে একটু বাড়বেও সুন্দর করে। এখন এই আলুর সাথে পুরো মশলাটাকে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আরও 2 মিনিটের মতো ভাজা করে নিলাম, যতক্ষণ না একদম শুকনো হয়ে আসে আর একটা পুরো ভাজার গন্ধ চলে আসে। এই সময় ইচ্ছা করলে আপনারা কোনো ভাজা মশলাও দিতে পারেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি আর ভাজা মশলা দিলাম না, সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলাম। পুরটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে লাগবে। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। এই ডিমটা দেওয়ার জন্য খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর একটা সুন্দর বাইন্ডিংয়েরও কাজ করবে। তাহলে আর বেসন, চালের গুঁড়ো কিছুই লাগবে না। ডিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে লাগবে যাতে ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যায়। ডিমটাকে এইভাবে সেট করতে লাগবে যাতে একটা মাখা মাখা ভাব চলে আসে, ওইভাবে করে একটু ফেটিয়ে নিতে লাগবে, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। ডিমটা দিয়ে পুরোপুরি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি পুরগুলো ভরাবো। অল্প অল্প করে পটলের মধ্যে দেব আর সুন্দর একটু চেপে চেপে দিয়ে দেব। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এইভাবে করে সবগুলো পটল আমি রেডি করে নিলাম। এইভাবে করে আপনারা রেডি করে রেখে দিতে পারেন, গরম গরম ভেজে খেয়ে নিতে পারেন। পটলের পুরগুলো বানানোর জন্য কড়াই বসিয়ে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এমনি জেনারেলি আমরা পুর যে বানাই ডিপ ফ্রাই করি, অনেক তেল লাগে তখন, কিন্তু এই পটলের পুর বানাতে হলে তেলটা কিন্তু খুবই কম লাগে। কম তেলেই এই রেসিপিটাকে বানাতে পারবেন। তেলটাকে গরম করে নিয়ে তারপর যেই দিকে পুর ভরিয়েছি ওইটা তেলের মধ্যে দিতে হবে, তাহলে বাইন্ডিংটা সুন্দরভাবে আটকে যাবে। এইভাবে করে সবগুলো পটল আমি দিয়ে দেব। প্রথমে একদিকটা একটু ভাজা হওয়ার পর তারপর চাকুর আগাটা দিয়ে উপরটা একটু ফুটো করে দিবেন। এই ফুটোটা করলে যখন উল্টাবেন পুরগুলো তখন আর ভিতর থেকে ব্যাটারটা বেরোবে না। অনেক সময় ভাজা হওয়ার সময় অনেক সময় পটলগুলো ফুটে উঠলে তখন ভিতরে স্টাফিংটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য এইভাবে করে ফুটো করে দিলে আর বেরোবে না। সবগুলো ফুটো করে নিয়ে তারপর লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে সুন্দর করে কুক হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন পুরগুলোকে ওই পিঠটা উল্টিয়ে দেব। উল্টিয়ে নিয়ে তারপর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে এই পিঠটাও সুন্দর করে হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে পুরগুলো ভাজলে কিন্তু খুবই ভালো হয় আর সিদ্ধও হয়ে যায় সুন্দর করে। যেটুকু আগে সিদ্ধ না হয় ওইটুকুন পরে সিদ্ধ হয়ে যায় এইভাবে ঢাকা দিয়ে ভাজলে। আবার 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন আর ঢাকা দেব না, পটলটা মোটামুটি ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেব। পটলের পিছন পিঠটা কিন্তু এখনও লাল হয়নি, তাই একটু চেপে চেপে 2 থেকে 3 মিনিটের মতো ভাজা করলেই কিন্তু সুন্দর করে লাল হয়ে আসবে আর সুন্দর ভাজা একটা পটলের গন্ধও বেরোবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পটলগুলো ভেজে নিতে লাগবে। সবগুলো পটল ভেজে নামিয়ে নিলাম। দেখুন পটলগুলো দুইটা পিঠই কত সুন্দর করে হয়েছে, লালও হয়েছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস
বেসন অনেক দিন ভালো রাখতে হলে কড়াইতে একটু নেড়ে রেখে দেবেন, তাহলে আর বেসন পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।